একটা সিস্টেম থাকতো বা একটা এপিআই যদি ব্যবহার করি, এপিআই না এক্সটেনশন বলি আমরা, যে একটা এক্সটেনশন যদি ব্যবহার করি যেটা দিয়ে আমরা জাস্ট এটাতে ক্লিক করলে আমরা কি কি এলিমেন্ট এবার ব্যবহার করছি এটা দেখায় দিবে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো না? তো এর জন্য আমরা এই জায়গায় HTML টু CSS লিখলে এই জায়গায় CSS পিক নামে একটা আছে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইনস্টল করব। দেন আরেকটা আছে, এটি তো মেবি এটা না, এটা না, এটা না, এটা না, CSS converter আর যে HTML CSS অটো কমপ্লিটেশন, তো এই দুইটাই যে HTML টু CSS অটো কমপ্লিটেশন আর CSS পিক, এই দুইটা এক্সটেনশন ইউজ করব আমরা, যেটা দ্বারা আমরা নর্মালি যখন আমরা ইনস্টল শেষ হোক, ওকে ইনস্টল হয়েছে, তো এক্সটেনশন চেক করি একটু, ওকে এই ইনস্টল হয়ে গেছে। তো এখন সাপোজ যে আমার এই জায়গায় আমি ন্যাপবারের জন্য কি কি এলিমেন্ট তৈরি করছি এটা যদি আমরা দেখতে চাই, বা এই যে এই ক্লাসটাতে আমরা কি কি প্রপার্টি ব্যবহার করছি এটা CSS এ যদি দেখতে চাই, আমার জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই ক্লাসের নামের উপরে নিলেই আমি যদি কোনো প্রপার্টি ব্যবহার করি তাহলে এটাতে নীল হয়ে যাবে, ক্লিক করলে এই পাশে আমার CSS এ ওই যে ন্যাপবার বাটনে আমি যে সকল প্রপার্টিগুলো ব্যবহার করছি, যে ন্যাপবার বাটন কল করছিলাম যে জায়গায়, এই জায়গায় আমার সরাসরি নিয়ে আসছে। যেমন এই যে এই জায়গায় আমরা দেখলাম যে এখন এই জায়গায় বডি কন্টেইনারে কই, বডি কন্টেইনার এটা খোঁজার জন্য অনেক সময় আমার ওয়েস্ট করতে হতেছে। তো আমি জাস্ট যদি খুঁজতে চাই কন্ট্রোল চাপ দিয়ে ধরা, এরপর এটার উপরে কার্সর রাখলেই কার্সরটা নীল, লেখাটা নীল হয়ে যাবে, ক্লিক করলে এই যে এই জায়গায় আমার বডি কন্টেইনার, এই জায়গায় আমি এটাতে যে কোডগুলো লিখছি বা CSS ডিজাইনগুলো অ্যাপ্লাই করছি এইগুলো এই জায়গায় আছে। তো এটা হচ্ছে হলো প্রথম যে CSS পিক যেটা আমরা নামাইছিলাম সেটার জন্য। এখন আমরা দেখি যে আরেকটা যেটা ইউজ করছি অটো কমপ্লিটেশন, এটার কাজ কি? তো নর্মালি যখন আমরা কি বলে এটাকে বডি রাইট RIGHT, আমরা এই জায়গায় রাইট নামে নতুন একটা ক্লাস দিলাম। তো এখন আমরা আগে এক্সটেনশনটা করি, এক্সটেনশনটা ডিসেবল করি, দেন আমরা এই জায়গায় যদি লিখি যে রাইট ডট, আচ্ছা এখন অটোমেটিকলি চলে আসছে কারণ অলরেডি এটা যেহেতু একবার রিলোড দিতে হবে আবার। এখন দেখি এই যে এই জায়গায় যদি এখন আমি লিখতে চাই, আমার কিন্তু যে নতুন যেটা আসছে বা নতুন যে এটা লিখছি আমি ক্লাসটা লিখছি ওই ক্লাসটা কিন্তু সাজেশনে দেখাইতেছে না RIGHT। তো আমি পুরোটা লিখলে বডি রাইট আগে ব্যবহার করছি এই জায়গায়, তার কারণে দেখাইতেছে। এখন আমি যদি বডি রাইট উঠায় ফেলাই তাহলে এই জায়গায় কোনো সাজেশন দেখাইতো না বা দেখাইতেছে না। তো আমি যদি আমার HTML টু CSS অটো কমপ্লিটেশন এটা ইনেবল করি, তখন আমরা একটা রিলোড দিই, রিলোডের পরে এই জায়গায় দেখি যে আমি যদি এখন ডট রাইট লিখতে চাই, এই যে আমার রাইট যে এটা এই জায়গায় রাইট দিয়ে যতগুলো আমার আছে মানে ক্লাস আছে সবগুলো একসাথে সাজেশনে চলে আসছে। এই জায়গায় আরও মানে এই ওয়ার্ডের মধ্যে যতগুলো আছে, যে ডিসকর্ড লিখছিলাম মানে ইসের জন্য ডিসকর্ডের লোগোর জন্য, সব ক্লাসগুলা একত্রে চলে আসছে। এরপর আমি যদি হ্যাশ দিই তাহলে হ্যাশ দেওয়ার পরে আমার যতগুলা ক্লাস আমি অ্যাড করছি এই প্রজেক্টে সবগুলা ক্লাসের লিস্ট এই জায়গায় চলে আসে। তার মানে আমার অনেকগুলা টাইম কিন্তু সেভ হইতেছে। তো এই দুইটা হচ্ছে নর্মালি আমরা এই সহজে কাজ করার জন্য ইউজ করি, একটা CSS পিক আর একটা হচ্ছে HTML টু CSS অটো কমপ্লিটেশন। তো
আজকে কথা ছিল যে লাস্ট ক্লাসে গিটহাব করাইছিলাম, তারপরে কথা ছিল যে আজকে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব। তো জাভাস্ক্রিপ্ট আজানটা শেষ হোক। এই যে একটু দেখেন হ্যান্ডলিং কন্টেন্ট প্রিভিউ। এটা না, এটা তো হবে না। আচ্ছা একটু খুঁজে বের করে দিতেছি। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করি, বা ডিজাইনের যে কাজটা ওইটার ব্যাক এন্ডে যে কাজগুলো চলে। যেমন আমরা যদি একটা বলি যে বাটন আমরা ক্লিক করতেছি, তো এটা একটা রিকোয়েস্ট নিতেছে, তো এই রিকোয়েস্টে নিয়ে ব্যাক এন্ডে পৌঁছায় দেওয়ার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো জাভাস্ক্রিপ্টের কয়েকটা কি পয়েন্ট আছে যেটা হচ্ছে যে আমরা এই কারণগুলোর কারণে আমরা জাভাস্ক্রিপ্ট শিখি আর এত প্রায়োরিটি দিই ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এই জায়গায় প্রথম যেটা, এই জায়গায় আমরা যদি একটু দেখি, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েব ডিজাইন ডেভেলপারদের ক্ষেত্রে বা যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন ডেভেলপমেন্ট করে তাদের জন্য এটা হচ্ছে মোস্ট পপুলার একটা অ্যান্ড মাস্ট বি লার্ন। কারণ এরপরই সেকেন্ড লাইনে এটার কারণটা আমরা বলতেছি যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, অর্থাৎ এটা ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি এটা ওয়েব ডিজাইনার হন বা ডেভেলপার হন, আপনার জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। আর জাভাস্ক্রিপ্ট এতটা পাওয়ারফুল যে জাভাস্ক্রিপ্ট দেওয়া ফ্রন্ট এন্ডের পাশাপাশি ব্যাক এন্ডেও কাজ করা যায়, ব্যাক এন্ডেও এটার ব্যবহার করা যায়। দেন জাভাস্ক্রিপ্টের আরেকটা কি পয়েন্ট হচ্ছে যে এটা ইজি টু লার্ন, অর্থাৎ এটার যে স্ক্রিপ্টগুলো বা এটার যে সিনট্যাক্সগুলো এগুলা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেকটা ইজি। যেমন আমরা যদি একটু কম্প্যারিজন করি যে পাইথনে যখন আমরা প্রিন্ট করতে যাই তখন আমাদের 2 লাইন কোড লেখা লাগে, মোটামুটি 3 লাইনের মতো লাগে। কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্টে সেম প্রিন্টের জন্য কোনো কিছু প্রিন্ট করার জন্য কোড লিখি, এক লাইনে আমরা কোডটা কমপ্লিট করতে পারি। তার মানে জাভাস্ক্রিপ্ট আমরা অল্প কিছু লিখে অনেকগুলা কাজ করতে পারি। তার মানে অল্প কিছু জিনিস জানলেই আমরা জাভাস্ক্রিপ্টগুলো কমপ্লিটলি শিখতে পারবো। তো যে কারণে জাভাস্ক্রিপ্টকে বলা হয় ইজি টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন জাভাস্ক্রিপ্টের আর কি, তো জাভাস্ক্রিপ্টের বেশ কয়েকটা আপডেট ভার্সন আছে, ES1 ES2, এগুলো হচ্ছে ওল্ডার ভার্সন। এখন আমরা বর্তমানে যেটা চালাই এটা হচ্ছে ES6।
ইএস 6 এর আবার ইয়ারলি ভার্সন আছে 2015 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটাতে আপডেট আছে। তো 2024 এর একটা আপডেট আছে। তো ওইগুলা প্রত্যেকটা ভার্সনে কিছু কিছু সিনট্যাক্স আলাদা থাকে যেগুলো একটু আপডেট হয়, ওইগুলা খুব একটা চেঞ্জ হয় না। তো জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন। তো জাভাস্ক্রিপ্টে আমরা একটা প্রোগ্রাম প্রথমে লিখি। আচ্ছা, এর আগে কি আমরা জাভাস্ক্রিপ্টের কোনো ক্লাস করছিলাম? ওকে, তো ক্লাস 9। জি, ঠিক আছে। এটা আবার ঝামেলা হয়ে গেছে, রিনেম তো হয় না, এটা ফোল্ডারই ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ডিলিট পার্মানেন্টলি। ওটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের ভিতরে, যে আচ্ছা না, তাইলে আবার এটার সিরিয়াল ব্রেক হয়ে যায়। ও না, সমস্যা নেই, সিরিয়ালের ক্লাস চেন আচ্ছা, আমাদের গিটহাবের কারণে এটা এখন আমরা চেঞ্জ করছি, ওটা আর কি বলতেছে যে আমরা এই চেঞ্জগুলো করছি, সমস্যা নেই, ওটা থাকুক। তো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা কয়েকভাবে বা কয়েকটা জায়গায় জাভাস্ক্রিপ্ট লিখি, তা আমাদের প্রয়োজন অ্যান্ড কাজের উপর ডিপেন্ড করে এরপর আমাদের এগুলো হচ্ছে চেঞ্জ হয়। অ্যান্ড রেজাল্টগুলো আমরা বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় চেক করতে পারি। যেমন আমরা যখন কোনো মেথড প্রিন্ট করি বা কোনো বাটনে যখন করি, তখন আমরা অন ক্লিক মেথড ব্যবহার করি, এটা আমরা লিখি ইনলাইন কোডে। এরপর আমরা যখন ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেই বা কোনো প্রম্পট নেই, তখন আমরা এটার ইনপুটটা নেই হচ্ছে অ্যালার্ট মেসেজের মাধ্যমে নেই। এরপর অ্যালার্টের মাধ্যমে আমরা রেজাল্টও প্রিন্ট করতে পারি। তো আগে আমরা দেখি যে একটা জেনারেলি ল্যাঙ্গুয়েজের রেজাল্ট কীভাবে, কোনো কাজ করার পরে আমরা সেই রেজাল্টটা কীভাবে দেখি বা কীভাবে ওই রেজাল্টটা চেক করি। এর জন্য HTML5 তো স্ক্রিপ্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মানে জাভাস্ক্রিপ্টগুলো লিখি। তো এই জায়গায় প্রথমে আমরা দেখি যে কনসোলে কীভাবে দেখি, কনসোল ডট log log হ্যালো। তো এইটা যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, তো কোনো জায়গায় কিন্তু আমার কোনো চেঞ্জ আসে না, কিন্তু যখনই আমরা ডেভ টুলে যাচ্ছি, ডেভ টুলে যাওয়ার পর কনসোলে যেতেছি, তো এই জায়গায় আমরা দেখি যে আচ্ছা একটা রিলোড নিয়ে আনি, রিলোডের কারণে এরর আসতেছে। তো এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা একটা রেজাল্ট দেখতে পারতেছি, মানে আমরা যে হ্যালো ওয়ার্ল্ডটা কনসোলে প্রিন্ট করছি লগ হিসাবে, তো এটা আমরা কনসোলের ভিতর রেজাল্ট হিসাবে দেখতে পারতেছি। তারপরে তো লাইন ব্রেক ইউজ করি আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট শেষ করার পরে
আমরা লাইন ব্রেক ব্যবহার করি। এখন স্টেটমেন্ট কি, এই জায়গায় যে আমরা console.log অর্থাৎ এটা দ্বারা বলতেছি যে লগের ভিতর আমরা কিছু একটা প্রিন্ট করাইতে চাইতেছি, কি প্রিন্ট করাইতে চাচ্ছি ওইটা আমরা লিখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা যে বলতেছি বা একটা কমান্ড যে দিতেছি কাজ করার জন্য, প্রত্যেকটা কমান্ডকে এইভাবে আলাদা আলাদা কমান্ডকে বলা হয় স্টেটমেন্ট। আর প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে এরকম একটা লাইন ব্রেক দিয়ে আমরা বুঝাই যে, লাইন ব্রেক না সরি এটারে বলে সেমিকোলন, তো এটা দিয়ে আমরা বুঝাই যে আমার এই স্টেটমেন্টটা এই জায়গায় শেষ হয়েছে। তো console.log, তো এটা গেল একটা আমরা প্রিন্ট করাইলাম। তারপর ডকুমেন্ট আচ্ছা ডকুমেন্ট ডট রাইট তো এখন আমরা এই জায়গায় বলতেছি যে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখছি বা এইখানে যেটা প্রিন্ট করতেছি এইটা আমি দেখতে চাইতেছি ডকুমেন্ট হিসাবে, অ্যান্ড লেখার জন্য কি বলছি বা ডকুমেন্ট হিসাবে কি লিখবে হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা যখন আমরা একটু চেক করতেছি যে এটা আমার কই আসতেছে, তখন এই যে রেজাল্টটা আসতেছে আমার ডিসপ্লেতে বা উইন্ডোতে। তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যেটাতে আমরা এই জায়গায় নর্মালভাবে যে কোনো একটা কিছুতে প্রিন্ট করাইতে পারতেছি, যে কোনো একটা রেজাল্ট প্রিন্ট করতে পারতেছি বা দেখতে পারতেছি। তো থার্ড একটা ওয়ে হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট অ্যালার্ট। তো এখন এই জায়গায় কি অ্যালার্ট দ্বারা আমরা বুঝাইতেছি যে যে কোনো একটা অ্যালার্ট মেসেজ শো করবে। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা যখন কোনো ওয়েবসাইটে করি, তখন অনেক সময় আমাদের কাছে মাইক্রোসফট, যেমন যদি আমরা গুগল মিট বা স্কাইপিতে যাই, যখন কল দিতে চাই তখন আমাদের কাছে মাইক্রোসফট অ্যাক্সেস চায়, স্টোরেজ অ্যাক্সেস চায়। তারপর ফেসবুকে যখন যাই, যখন প্রোফাইল পিকচার বা যে কোনো পিকচার আপলোড দিতে যাই বা তখন কোনো করতে যাই, কল করতে যাই মেসেঞ্জার, তখন আমাদের কাছে মাইক্রো স্টোরেজ পারমিশন চায়। তো এই পারমিশনগুলো যে চায় এগুলো চায় অ্যালার্ট মেসেজের মাধ্যমে। অনেক সময় কুকিজ ও ব্রাউজার কুকিজ, তারপর আরও যে এগুলো আছে পারমিশন টাইপ যত অ্যাক্সেসিবিলিটি বা অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলোর জন্য আমরা এই অ্যালার্ট ব্যবহার করি। এখন অ্যালার্টের কাজ কি, নর্মালি আমরা জানি যে মাইক্রোসফট মেসেঞ্জারে, ধরি যে মেসেঞ্জারে আমার কাছে চাইতেছে যে কল করতে চাইতেছি কারো কাছে, এখন আমাকে বলতেছে যে মাইক্রোসফট পারমিশন লাগবে, ক্যামেরা পারমিশন লাগবে। এখন আমি যদি ওটা ক্যান্সেল করি বা যতক্ষণ পর্যন্ত ওইটাতে কোনো অ্যাক্সেসিবিলিটি না দিই তো কল তো আমার যায় না। এই জায়গায় এই অ্যালার্ট মেসেজ যেটা আমরা ব্যবহার করতেছি, এটা যখন দেখি যে যতক্ষণ পর্যন্ত, আচ্ছা এটা আমরা একবার লোড দিয়ে তারপর দেখি। তো রিলোড দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমি এটারে অ্যাকসেপ্ট না করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বাকি যে যতগুলো আছে, যে এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড ছিল আমার উইন্ডোতে, মানে পুরা কন্টেন্টটা, এরপর আমার কনসোলের যে কন্টেন্টটা, এই জায়গায় আমি যদি কনসোলের দিকে দেখি, কনসোল ক্লিয়ার কনসোল, আচ্ছা কনসোল আর রিলোড নেয়ই নেই। তো যখন আমি এটারে পারমিশন দিতেছি ওকে, তখন আমার এই হ্যালো ওয়ার্ল্ড কাজ করছে, আসছে, অ্যান্ড আমার এই কনসোল লেগে ইয়ে হয়ে গেছে। আচ্ছা কনসোল আবার ইয়ে করি, কনসোল কনসোল ক্লিয়ার হয়ে গেছে, কন্ট্রোল এস, হ্যালো ওয়ার্ল্ড ওকে ইন্সপেক্ট। আচ্ছা কনসোল ক্লিয়ার করে দিছে, এই যে চলে আসছে। তো এটা আমার হ্যালো ওয়ার্ল্ডটা, মানে যতক্ষণ পর্যন্ত আমি পারমিশন না দিতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওয়েবসাইটে কোনো ডাটা লোড নিতেছে না। তো এটা হচ্ছে অ্যালার্ট টাইপ মেসেজ। যখন আমরা করি তখন আমাদের জন্য এরকম অ্যালার্ট আসে বা এরকম একটা আসে যে যতক্ষণ পর্যন্ত আমরা ওইটার সাথে ইন্টারেকশন না করবে, অ্যালাউ করি বা ডিনাই করি, যে কোনো একটা না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ডাটা লোড নিবে না। যেমন আমি যদি মাইক্রোসফট মেসেঞ্জারে ওইটা অ্যাকসেপ্ট না করি বা অ্যাক্সেস না দিই, তাহলে কিন্তু আমার কল যাইতেছে না। তো এটা হচ্ছে সেম কাইন্ড অফ মানে মেসেজ বা তো এই জায়গায় আরেকটা ওয়ে আছে, অর্থাৎ এখন আমরা এই জায়গায় বললাম যে
না আগে একটা H3 what is your name WH what is your name তো এখন এই জায়গায় আমি এটার নরমালি আমরা জাভাস্ক্রিপ্টে কি করি একটা জাভাস্ক্রিপ্ট না সরি সিএসএস এইচটিএমএল এ কি করি একটা পি ট্যাগ নিই তারপরে লিখি তো জাভাস্ক্রিপ্টে আমাদের জন্য এখনই আসে আমাদের আইডির ব্যবহার তো আইডি দিলাম ans মানে এই জায়গায় অ্যান্সার লিখতেছিলাম তো এটা হবে ans ডট তো আইডি তো এখন আমি এই জায়গায় যাব তো গেট এলিমেন্ট get আসতেছে না কেন get element by id আচ্ছা তো এটা আমরা ডকুমেন্ট হিসাবে যেহেতু রাখতে চাইতেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অর্থাৎ আইডি যেটা আমরা যে এলিমেন্টটা আমরা চেঞ্জ করতে চাইতেছি সেটার আইডি নিতেছি তো আইডিটা আমরা এই জায়গায় স্ট্রিং হিসাবে নিব ans ডট দেন এই জায়গায় যে চেঞ্জটা করব সেই চেঞ্জটা সিনট্যাক্সটা তো চেঞ্জটা করব কোন জায়গায় করব হচ্ছে html এ তো এই জায়গায় আমরা বলবো ডট inner html তো ইকুয়াল তো এরপরে আমি যে চেঞ্জটা চেঞ্জ করে এই জায়গায় কি লিখব বললাম যে nafis নাফিস তারপরে লাইন ব্রেক তো এই জায়গায় কি কি হলো আমরা এটা ডকুমেন্ট আকারে কাজ করতেছি অর্থাৎ ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করতেছি কিন্তু পি এর মধ্যে অর্থাৎ আমার এটার আইডি লাগবে তো আমরা এই জায়গায় এলিমেন্টটার আইডি নেওয়ার জন্য গেট এলিমেন্ট বাই আইডি তারপর যে আইডি সেট করছি আমরা সেই আইডি তারপর চেঞ্জটা হচ্ছে কার মধ্যে HTML এর মধ্যে অর্থাৎ ইনার HTML এন্ড চেঞ্জ কি হইতেছে সেটা তো আমরা যদি এখন এটার একটু দেখি আচ্ছা এর আগে আমাদের একটু কাজ আছে আমরা অ্যালার্টটাকে অফ করে দিই তো যখন আমরা আচ্ছা ভুল হয়েছে মেবি এই জায়গায় এই স্ট্রিংটার ডাটা যেহেতু আমার নিতে হবে স্ট্রিং তো নাফিস তো এখন যদি দেখি এই যে হোয়াট ইজ ইউর নেম নাফিস তো এই জায়গায় আমি পিতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু লিখি নাই বা কোনো কিছু প্রিন্ট করাইনি আমি প্রিন্ট করাইছি কিন্তু জাস্ট পি এর আইডি নিছি নেওয়ার পরে এই জায়গায় নাফিসটা চেঞ্জ করছি তো এইটা যদি আমি H3 এর ক্ষেত্রে করতাম বা কি বলে এই জায়গায় আচ্ছা এই জায়গায় আমি এটারে একটা করি আচ্ছা এটার আমি চেঞ্জটা করি হচ্ছে H3 এর মধ্যে যে পি থাকলো H3 তে অলরেডি কিন্তু আমার একটা প্রিন্ট করা আছে মানে একটা কিছু লেখা আছে তো এখন আমি H3 এর একটা আইডি দিই আইডি তারপরে এই জায়গায় বললাম যে গেট ans তো এখন যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমার H3 এর ওই চেঞ্জটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ ওই কাজটা কিন্তু আমার আর এই জায়গায় নাই তো এই কাজটা হ্যাঁ ওই টেক্সটটা সরে গেছে কারণ আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দেয়া ফোর্সফুলি এই টেক্সটটা কিন্তু রিমুভ করায় দিছি এই জায়গায় ইনার HTML এ চেঞ্জ করছি চেঞ্জ করে যেটা আসছে সেটা আমরা সরাসরি আইডির মাধ্যমে এই জায়গায় বসাইছি অর্থাৎ আমার এই জায়গায় এই জাভাস্ক্রিপ্টের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এই HTML এর ভিতরে যে কন্টেন্টগুলো ছিল এটা চেঞ্জ হয়ে গেছে তো এটা আমরা একটা বাটনের মাধ্যমে যদি করি বাটন নিলাম CNANS তো নেওয়ার পরে বাটনকে
জায়গায় বাটনটা সরাসরি তো দেওয়া যাবে না, ডকুমেন্ট গেট লিমিট বাই আইডি হ্যাঁ অন CL on click Control C Control V তো এই জায়গায় ডাবল কোটগুলারে সিঙ্গেল কোট করে দিই, সিঙ্গেল কোট হ্যাঁ। তো এনএস দেখি আমরা ট্রাই করে এটা হয় কিনা, শিফট হোপ হবে, তারপরে চেক করি। তো এই জায়গায় আমরা এটা রিলোড দিলাম, তো অ্যান্স একটা বাটন আসছে এনএস, আমরা যদি এটাতে ক্লিক করতেছি তাহলে নাফিস চেঞ্জ হইতেছে, অর্থাৎ এই যে আচ্ছা আমি রিলোড নিই। তো এই জায়গায় আমরা যখন দেখি হোয়াট ইজ ইউর নেম, আমার প্রথম কিন্তু এই জায়গায় কোশ্চেন আসছে, তো আমি যখন এই অ্যান্সার বাটনে ক্লিক করতেছি তো তখন আমার এই মেথডটা অ্যাক্টিভ হইতেছে, অর্থাৎ আমরা এই জায়গায় যে অন ক্লিক দিয়ে বলতেছি যে আমার এই অন ক্লিকে এর ভিতরে যেই প্যারামিটারটা আমরা দিই, যে স্টেটমেন্টটা আমরা দিছি যে এই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ এইটাতে ক্লিক হওয়ার পরে কি হবে সেটা আমরা এই জায়গায় ডিসক্রাইব করছি যে ডকুমেন্ট ডট, অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট করে দিতে চাইতেছি, অ্যান্ড গেট এলিমেন্ট বাই আইডি অর্থাৎ এই HTML আইডিতে প্রিন্ট করে দিতে চাইতেছি, অ্যান্ড কই প্রিন্ট করাইতে চাইতেছি ইনার HTML এ নাফিস। তো এই জায়গায় এটা যদি আমরা এইভাবে না করি Ctrl X, তো এই জায়গায় আমরা একটা P নিই, Ctrl V, তো পিতে প্রথমে আমরা ইকুয়াল এটা দিয়ে নিই হ্যাঁ, অ্যান্ড এই জায়গায় চেঞ্জের মধ্যে এটা সেট করি ইকুয়াল হ্যাঁ। তো এখন যদি আমরা একটু যাই তাহলে আমার এটা রিলোড নিলাম, তো হোয়াট ইজ ইউর নেম, এই জায়গায় একটা অ্যান্সারের জন্য এই আছে কিন্তু কোনো অ্যান্সার নাই, এখন আমি অ্যান্সারে ক্লিক করতেছি তখন আমার অ্যান্সারটা চলে আসতেছে, কিন্তু এই জায়গায় চলে আসতেছে বলতে কি আমরা আগে থেকে এটা ডিফাইন করে রাখছি যে অ্যারো কি ইকুয়াল অ্যারো কি, অ্যান্ড দেন লাস্টে এই জায়গায়ও কিন্তু আমরা সেম জিনিসটা ডিফাইন করে এরপর বলতেছি যে নাফিস, তার মানে জিনিসটা কিন্তু সেম জিনিসটা নাই, এই জায়গার থেকে চেঞ্জ হয়ে গেছে এটা। তো এটা এই হলো, তো এরকম তো আমরা এইরকমভাবে 4 রকমভাবে দেখলাম যে কিভাবে আমরা কোনো একটা রেজাল্ট চেক করতে পারি বা রেজাল্ট দেখতে পারি। তো এখন এতক্ষণ আমরা যেগুলো প্রিন্ট করছি এগুলো কিন্তু সরাসরি আমি প্রিন্ট করছি আমার স্টেটমেন্ট থেকে বা আমার যে মেথডগুলো ছিল এই মেথডগুলো থেকে, যেমন console.log থেকে সরাসরি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। কিন্তু আপনি যখন আপনার বাসায় মেহমান যায় আপ্যায়ন করতে চান, তখন আপনি খাবার যখন দেন তখন ওইগুলাকে আপনি এরকম সরাসরি তার কাছে হাতে দেন না একটা বাটিতে দেন বা একটা যে কোনো সুন্দর জিনিসে সাজায় এরপর আমরা দেই না। তো এই জায়গায়ও জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেই রকম যে সেম জিনিসটা আমরা সরাসরি প্রিন্ট করার চেয়ে আমরা যদি একটা কন্টেইনার নিলাম x is equal to HELLOWORLD hello world, এটা হচ্ছে 3 হ্যাশ। তো এখন আমি এইটারে যদি প্রিন্ট করাই রাইট এখন আমরা বাটিটারে বা কন্টেইনার যেটার মধ্যে আমরা স্টোর করছি এইটারে দিতেছি। তো আগের কোডগুলোকে আমি একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, তো এখন আমরা যদি রেজাল্টটা দেখি, এই জায়গায় এটাতে সমস্যা হইতেছে। তো কাহিনী কিন্তু সেম বা কাজ কিন্তু সেম,
সেম কি আমরা প্রথমে এই জায়গায় ভ্যারিয়েবল বা একটা কন্টেইনারের মধ্যে আমার কনটেক্সট বা আমরা যেটা প্রিন্ট করাইতে চাইতেছিলাম সেটারে স্টোর করছি। তো এই হ্যালো ওয়ার্ল্ডকে স্টোর করছি এক্স এর মধ্যে, এরপর এক্স নিছি আমরা একটা ভ্যারিয়েবল বা কন্টেইনার। এখন এটা আমরা যে কোনো কন্টেইনার নিয়ে যে কোনো নামে নিতে পারি, এক্স ওয়াই জেড বা বড় হাতের এক্স ছোট হাতের এক্স যে কোনো নামে নিতে পারি। কিন্তু প্রথমে আমরা একটা কন্টেইনারের মধ্যে এটা নিছি, ভ্যার দিয়া বুঝাইতেছি যে ভ্যারিয়েবল, অর্থাৎ কন্টেইনারটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলতেছি ভ্যারিয়েবল। এখন এই এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা আছে। তো আমি যদি এখন এই ডকুমেন্ট ডট রাইট অর্থাৎ আমার এই জায়গায় যদি আমি এক্স ভ্যারিয়েবলটাকে প্রেজেন্ট করি, তার অর্থ হচ্ছে এর মধ্যে যে ডাটা আছে সেটারই তো আমি প্রেজেন্ট করতেছি। তো তখন আমরা যখন এক্স প্রিন্ট করাইলাম তখন আমার রেজাল্ট এই যে এই জায়গায় আসলো হ্যালো ওয়ার্ল্ড হ্যাশ। অর্থাৎ আমার সরাসরি প্রিন্ট করানোর চেয়ে এইভাবে প্রিন্ট করানোর সুবিধাটা কি? এখন সুবিধা হচ্ছে যে আমি আরও কয়েকটা মেথডে নর্মালভাবে এই এক্স ব্যবহার করতেছি বা এক্সের ডাটা নিয়ে কাজ করতেছি। তো এখন যখন আমার এই এক্সের ডাটাটা কোনো কারণে চেঞ্জ হইলো তখন কিন্তু আর আমি এই এক্সের ডাটা নিয়ে কাজ করতে পারতেছি না, বা প্রত্যেকটা ইসে যায় মেথডে রাইট তারপর কনসোলে যায় কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, এটা কিন্তু অনেকটা টাফ। তো এই সুবিধাটার জন্য আমরা হচ্ছে ভ্যারিয়েবলটা ব্যবহার করতেছি। এরপরে আরও দেখা যায় যে অনেক সময় দুইটা কন্টেন্ট বা দুইটা হ্যালো ওয়ার্ল্ড, যেমন এই জায়গায় আমার নর্মালি হ্যালো ওয়ার্ল্ড তো আমার স্ট্রিং টাইপ ডাটা, তো আমি দুইটা নিলাম সংখ্যা নিলাম যে 10 + 20। এখন এই দুইটারে আমার যোগ বিয়োগ করতে হবে। তো এখন আমি যখন সরাসরি ডকুমেন্ট ডট রাইটের মাঝে করতে চাইতেছি তো তখন আমার কি করতে হইতেছে 10 + 20। তো তখন আমার এইভাবে প্রিন্ট করাইতে হইতেছে। আচ্ছা, তো নর্মালি জাভাস্ক্রিপ্ট লাইন ব্রেক ডিফল্টভাবে সাপোর্ট করে না, তো আমরা যখন প্রিন্ট করে তখন এগুলো পাশাপাশি প্রিন্ট হয়। তো এটার জন্য আমরা একটু HTML এর হেল্প নিব। কিভাবে? আমরা প্লাস ডাবল কোট এরপরে HTML এর মতো লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ ইউজ করব। Ctrl+C Ctrl+V। তো এখন যদি আমরা দেখি, হ্যাঁ, তো প্রথম আমার এই দুইটার রেজাল্টটা কিন্তু প্রিন্ট করাতে 30 হয়েছে। এখন আমি যদি আবার বিয়োগ করাতে চাই এই দুইটারে, তখন আমার কি করতে হবে? তখন আবার আমার পুরা এই কোডটা লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট। কিন্তু এটা যদি আমি এইভাবে করি var x x is equal to 10, here y is equal to 20। এখন তাহলে বড় হাতের x, ওকে, বড় হাতের x is equal to x plus y, x plus y। তো এখন আমি সরাসরি এই জায়গায় x প্রিন্ট করাই দিলাম। তো এটাতে সরাই দিই। x plus y গেল। তো এখন আমরা যদি x এর রেজাল্টটা দেখি 30। তো এখন সুবিধাটা কই? এখন আমি আবার যাই গেলাম যে x y var y is equal to x minus y। তো আমার এই জায়গায় এই লাইনটা কমেন্ট করিনি, কমেন্ট করার পরে এই জায়গায় বড় হাতের y। তো আমি শুধুমাত্র এই স্টেটমেন্টটা চেঞ্জ করে করে আমার প্লাস মাইনাস গুণ ভাগ যতগুলা করার দরকার হইতেছে আমি করতে পারতেছি। তো এটা হলো একটা সুবিধা। এর দ্বিতীয় সুবিধা, তো এখন হ্যাঁ, এখন এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতেছে আমার, সেই জন্য করতেছি আমি। এখন সাপোজ আমরা দেখাইতেছি কিন্তু এটা তো আমাদের দরকার হবে।
তো এরপরে 20 জায়গায় আমরা যদি জাস্ট শুধুমাত্র এই দুইটা স্টেটমেন্টে যদি আমি চেঞ্জ করতাম, যদি এই জায়গায় 10 + 20 লিখতাম বা 10 - 20 লিখতাম, তখন কিন্তু আমার এই দুইটাতে চেঞ্জ করা লাগতো। এখন আমি ভ্যারিয়েবল ইউজ করার কারণে এই জায়গার থেকে আমি যদি জাস্ট 30 করে 30 করলাম, তাহলে আমার দুইটা স্টেটমেন্টে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। তো 40 - 20। তো এই হচ্ছে ভ্যারিয়েবলের সুবিধা। তো এখন আমরা দেখলাম যে ভ্যারিয়েবল দেখলাম, স্টেটমেন্ট দেখলাম। তো আমাদের জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকটা ডাটা টাইপ আছে। তো ডাটা টাইপগুলো হচ্ছে স্ট্রিং, মানে মেইন ডাটা টাইপ যেগুলো আমাদের দরকার হয়। আমরা প্রায় 99% জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামই এই চারটার মানে ডাটা টাইপ ইউজ করি। সেটা হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান অ্যান্ড নাল। তো এই জায়গায় আমরা যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি ডাবল কোটের মধ্যে, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, অর্থাৎ ABCD থেকে শুরু করে ডাবল কোটের মধ্যে আপনারা যেই ডাটা টাইপ পাস করবেন সেটাই স্ট্রিং টাইপ ডাটা হিসাবে কাউন্ট হবে। অ্যান্ড নাম্বার টাইপ ডাটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এইগুলা দিয়া যত সংখ্যা বানাই আমরা সবগুলা নাম্বার টাইপ ডাটা। অ্যান্ড বুলিয়ান টাইপ ডাটা হচ্ছে ট্রু। তো ট্রু হচ্ছে ট্রু। বুলিয়ান টাইপ ডাটা আমাদের দুইটাই, ট্রু অ্যান্ড ফলস, এই দুইটাই হচ্ছে আমাদের শুধুমাত্র বুলিয়ান টাইপ ডাটা। বুলিয়ান টাইপ ডাটাতে আমরা এটা দেখি যে কোন স্টেটমেন্ট যেটা আমরা করতেছি এটা অ্যাকচুয়ালি ট্রু অথবা ফলস, অথবা আমরা যখন লুপ চালাইতেছি তখন এই ট্রু অ্যান্ড ফলসের উপরে ডিপেন্ড করে আমার স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্টগুলো কাউন্ট হইতেছে বা কমপ্লিট হইতেছে। তো 3 টাইপ ডাটার মধ্যে এটা আমরা বললাম স্ট্রিং, স্ট্রিং। তারপর এই জায়গায় এইটারে বললাম নাম্বার, অ্যান্ড এই জায়গায় এইটাকে বললাম বুলিয়ান। তো এই হচ্ছে আমার 4 টাইপ ডাটা। অ্যান্ড আরেকটা ডাটা টাইপ আছে যেটারে আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এরপর স্ট্যান্ড বাই হিসাবে রাখি, যে স্ট্যান্ড বাই হিসাবে রাখতেছি যে এটা এখন ব্যবহার করব না, পরবর্তীতে কোনো সময় আমরা এটারে ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করি নাল টাইপ ডাটা বা নাল ডাটা টাইপ। তো এটার দ্বারা আমরা বুঝাইতেছি যে এটার মধ্যে ব্ল্যাঙ্কও না, কিচ্ছু নাই, মানে এই ডাটা টাইপের অস্তিত্ব আছে কিন্তু এর ভিতরে কোনো ডাটা নেই। তো এইটা হচ্ছে আমাদের 4টা ডাটা টাইপ যেগুলো। তো স্ট্রিং, এখন এই জায়গায় যদি আমি এটার মাঝে বলি যে 10, সরাসরি 10 পাস করি, তো 10, তো এটাও কিন্তু আমার স্ট্রিং টাইপ ডাটা, কারণ এই জায়গায় ডাবল কোটের মধ্যে এটা আমি পাস করছি। তো এখন এটা আমি যদি বলি তাহলে কিন্তু এটাতে কাউন্ট হবে না। তাই আমরা একটু চেক করি যে আসলে কোনটা কি টাইপ ডাটা। তো এর জন্য আমাদের একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টের টাইপ অফ, যেটা দ্বারা আমরা কোনো মানে ডাটার এটা কি টাইপ ডাটা সেটা দেখতে পারি। তো এর জন্য documents dot write, তো আমরা প্রিন্ট করতেছি x কে, তাহলে x plus ty type of x, আচ্ছা ইকুয়াল টু মাঝখানে একটা ইকুয়াল হবে, ডাবল কোট ইকুয়াল প্লাস। তো এই জায়গায় আমরা কি করতেছি, তো এটা আমরা একটু আগে প্রিন্ট করি, তারপর দেখি ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভারে তো ওপেন করাই। তো 10 ইজ ইকুয়াল টু স্ট্রিং। তো এই জায়গায় এই রেজাল্টটা যদি আমরা একটু দেখি, যে প্রথমে আমরা দেখছি 10। ওকে, এই জায়গায় সমস্যাটা কোন জায়গায়, ও তো বিআর। তো এই প্লাস ইকুয়াল এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি, এই স্টেটমেন্টটাতে
প্রথমে আমরা বলতেছি যে এক্স প্রিন্ট করব, অর্থাৎ আমি যে কোন ডাটাটাকে আমরা চেক করতেছি সেইটা দেখব। তার মানে আমি চেক করতেছি এই 10কে, তো এই 10-এর যে ভ্যারিয়েবল সেটারে দিছি প্রথমে এক্স হিসাবে, দেন প্লাস দিয়া ইকুয়াল দিয়া একটা স্ট্রিং পাস করছি। এখন যে কোনো মেথডের মধ্যে যখন আমরা দুইটা ডাটা টাইপ পাস করতে চাই বা দুইটা ডাটা টাইপ সেন্ড করতে চাই, যেমন যে কোনো মেসেজ প্রিন্ট করানো হতে পারে, যেমন এরপর যে কোনো কন্ডিশন সেট করতেছি, কন্ডিশন না সরি, যেমন আমরা দুইটা প্লাস করছি, এই জায়গায় রেজাল্ট দেখছিলাম, এখন আমরা এক্স প্লাস ওয়াই যদি দিয়ে দিতাম, অর্থাৎ কাকে কাকে যোগ করছি এটা যদি আগে বলে দিতাম তাহলে বিষয়টা আরও সুন্দর লাগতো না দেখতে। তো এই বিষয়গুলো করার জন্য হচ্ছে আমাদের প্রথমে যেই ডাটা টাইপ বা যেই ভ্যারিয়েবলের মধ্যে থেকে আমরা ডাটাটা দেখতে চাচ্ছি বা যেই ডাটা নিয়ে কাজ করতেছি ওই ভ্যারিয়েবলটা, তারপরে প্লাস, এরপরে ডাবল কোটের মধ্যে আপনারা যে কোনো সাইন, যেমন আমরা যখন যোগ করতেছিলাম তখন এই জায়গায় প্লাস হবে, বা এই জায়গায় যেটা আমরা মেসেজ হিসেবে প্রিন্ট করাইতে চাইতেছি ওই মেসেজ হিসাবে ওইটারে আমরা এই জায়গায় প্রিন্ট করাইতে পারি। এখন আমি যদি এই জায়গায় বলি যে ইকুয়াল টু না বললে সরাসরি আমি বললাম যে ইকুয়াল, তাহলে কিন্তু আমার এই দুইটার মাঝে ইকুয়ালি প্রিন্ট হবে, এই যে ইকুয়াল স্ট্রিং। তো এই 10 আসছে কার কাছ থেকে, এই যে এক্স প্রিন্ট করছিলাম তার কাছ থেকে। এরপরে প্লাস দিয়ে আমরা একটা স্ট্রিং পাস করছি, তো এই যে তো প্লাস দিয়ে আমরা একটা স্ট্রিং পাস করছি, তো পাস করার পরে আবার প্লাস দিয়ে টাইপ অফ দিছি, অর্থাৎ আমার যে জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়াল টাইপ মানে টাইপ অফ এক্স, তার মানে আমরা এক্সের টাইপ দেখতে চাইতেছি। তো এইটা হচ্ছে, এটা মাঝে একটু স্পেস দিয়ে দিই, হ্যাঁ। তো এক্সের টাইপ যেহেতু দেখতে চাইতেছি তাহলে কি টাইপ ডাটা টাইপ অফ মেথড ইউজ করছি, অ্যান্ড লাস্টে লাইন ব্রেক। তো লাইন ব্রেক ইউজ করার জন্য আবার আমরা প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে, এই জায়গায় বিআর হচ্ছে একটা কিওয়ার্ড, তো এর জন্য এটা স্ট্রিং হিসেবে পাস করার পরও এটা আমার লাইন ব্রেকের কাজ করতেছে। তো এরপরে টাইপ এক্স দিলাম ইকুয়াল দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমরা এইভাবে একটা মেসেজের মাধ্যমে এই যে 10 ইকুয়াল স্ট্রিং, এরপরে লাইন ব্রেকের কাজ হইতেছে, এই 40 নিচে চলে আসছে। তো এটা আমি ইকুয়াল থেকে সরাই আবার ইকুয়াল সাইন এনে দিই, হ্যাঁ। তো এইটাতে প্রিন্ট করে এলাম সি। তো এরপরে এটা আমরা দেখি ওই এক্স, ছোট হাতের এক্সের ক্ষেত্রে চেক করি, এক্স বিআর। তো এই জায়গায় যদি দেখি আমরা যে নাম্বার নিচের যে নাম্বার 10টা ছিল, অর্থাৎ আমার এই জায়গায় যে তো এই জায়গায় নাম্বার যে 10টা ছিল সেকেন্ড টাইমে এই জায়গায় আমরা যে দিছি এটা নাম্বার, আমরা আগেই বলছি যে এটা নাম্বার, তো যার কারণে আমার এটা নাম্বার হিসাবে শো করতেছে। দেন নিচেরটাতে যদি যাই জেড কন্ট্রোল ভি জেড, তাহলে এটা হচ্ছে ট্রু, এটার রেজাল্ট হচ্ছে, এটা কি টাইপ ডাটা, এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা। তো এই মোটামুটি ডাটা, আর নাল টাইপ ডাটার এটার কোনো ডাটা টাইপ হয় না, এটা জাস্ট নাল টাইপ ডাটাই আমরা এটাতে ডিফাইন করি, তো ওইটার কোনো ডাটা টাইপ অফ নাই। তো এই হচ্ছে আমাদের মেইন 3-4টা ডাটা টাইপ, যে ডাটা টাইপগুলো আমরা পুরো প্রজেক্টে ব্যবহার করি। এছাড়া অবজেক্ট টাইপ ডাটা আছে, অ্যান্ড এই ডাটাগুলা এখন এই জায়গায় ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করি, আমরা কিন্তু একসাথে একটার বেশি ডাটা পাস করতে পারি না বা স্টোর করতে পারি না। তো যখন আমাদের একসাথে অনেকগুলা ডাটা স্টোর করতে হয় তখন আমরা ব্যবহার করি, ওটার নাম যেন কি অ্যারে বলে না কি বলে, একটু ওয়েট চেক করি আমরা, ডাটা টাইপ লিস্ট, জাভাস্ক্রিপ্ট লিস্ট। তো লিস্ট না সরি অ্যারে। তো অ্যারের কি, অ্যারেও একটা কন্টেইনার যার মাঝে আমরা একের অধিক ডাটা স্টোর করতে পারি। এই জায়গায় যদি আমি 10-এর পরে কমা দিয়ে 20 দিই তাহলে কিন্তু আর আমার ডাটা স্টোর হবে না, এটা ইরর আসবে। তো যার কারণে আমার এই জায়গায় পুরো প্রোগ্রামটাই অফ হয়ে গেছে।
তো তার অর্থ হচ্ছে আমি ভ্যারিয়েবলে একটার বেশি ডাটা স্টোর করতে পারবো না। তো এখন যদি আমার একটার বেশি ডাটা স্টোর করতে হয় তাহলে কি করতে হবে, তার জন্য আমার var অ্যারে তো বড় হাতের, তো প্রিটি সিম্পল। তারপর হচ্ছে আমার বক্স ব্র্যাকেট, এরপরে প্রত্যেকটা ডাটা টাইপ যেমন আমি দিলাম 10, এগুলা প্রত্যেকটা ডাটার মাঝে কমা দিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা করি বা সেপারেশন করি 10। তারপর আবার একটা স্ট্রিং দিলাম আমি নাফিস, এরপরে আবার একটা লাইন দিলাম যে বুলিয়ান টাইপ ডাটা TRU ট্রু, সরি TR ট্রু, তো ফলস। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারের মধ্যে অনেকগুলা ডাটা টাইপ পাস করতে পারি। তো এখন আমি যদি এর কি টাইপের ডাটা এটা যদি চেক করি, কন্ট্রোল ভি, ডাটা টাইপ এ হচ্ছে হ্যাঁ অবজেক্ট টাইপ ডাটা, এই যে এই জায়গায় এর রেজাল্ট আসছে আমরা যা যা প্রিন্ট করছি, অ্যান্ড এটারে আমরা বলতেছি অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট এটারে অবজেক্ট বলে, অ্যারে না। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটারে অ্যারে বলে। তো এটা হচ্ছে অবজেক্ট টাইপ ডাটা, সরি। তো এইভাবে আপনারা অ্যারেও বলতে পারেন, সমস্যা নেই, অ্যারে অবজেক্ট সেম জিনিস। তো এটা হচ্ছে এইভাবে অবজেক্ট টাইপ ডাটাতে আমরা একসাথে অনেকগুলা ডাটা বিভিন্ন ডিফারেন্ট ডাটা টাইপের ডাটা একসাথে স্টোর করতে পারি। প্রয়োজন অনুসারে চাইলে আমরা সেম ডাটা টাইপের মানে সেম ডাটা টাইপ একসাথে অনেকগুলা স্টোর করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডাটা টাইপ। তো আমরা ডাটা টাইপ দেখলাম, তারপর বিভিন্ন ডাটা টাইপ চেক করা দেখলাম, প্রিন্ট করা দেখলাম, অ্যালার্ট দেখলাম, ডাটা টাইপ যে চারটা মেইন প্রিন্সিপাল আমাদের ডাটা টাইপ স্ট্রিং, অ্যারে, এগুলোও চেক করলাম। তো এখন যদি আমরা একটু দেখি, আরেকটু চেক, এখন তাহলে আমরা সব মোটামুটি দেখলাম। তো এখন আমরা দেখি যে ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নিই। জি ওকে, সোজা এই সাইডে এই বরাবর বাইরে স্যার কি আছে, বুঝিনি। না জাভাস্ক্রিপ্ট দিয়ে ওইগুলোর কিছু না। আমরা যখন সাপোজ কিভাবে বুঝাই, মানে ধরেন যে আপনি না আরেকজন ওয়াশরুমে গেছে, হ্যাঁ আচ্ছা। তো এই জায়গায় জাভাস্ক্রিপ্টের কাজ অনেকটা এরকম যে আপনি দুইটা ডিজাইন করছেন। তো এটা হচ্ছে আমার কি বলে হোয়াইট মোড, লাইট মোড, আর একটা হচ্ছে ডার্ক মোড। এখন আপনি জাভাস্ক্রিপ্ট নর্মালি HTML এ কি করছেন, ডিজাইন করছেন দুইটা মোডের জন্যই। তো এখন আপনি একটা বাটনও বানাইছেন যেটা দিয়ে ক্লিক করলে দুইটা মোডে যাওয়ার কথা। এখন দুইটা মোডে যাওয়ার জন্য আপনার যে প্রোগ্রামটা লিখতে হবে, অর্থাৎ আপনার যে বলতে হবে যে এই বাটনে ক্লিক করলে যদি লাইট মোড থাকে তাহলে এটা ডার্ক মোডের যে দুইটা, তো আপনার CSS ফাইল আছে, একটা হচ্ছে লাইট মোডের জন্য ফাংশনাল, পুরো ওয়েবসাইটটা আরও ফাংশনাল হবে। CSS এর মাধ্যমে আমরা তো ডিজাইন করতেছি, একটা সুন্দর করতেছি, কিন্তু এটারে আরও ফাংশনাল করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট এটা অনেকটা সহজ। এইরকম আপনি দিতে পারেন যে রেস্টুরেন্টে ব্যাকএন্ড মানে অনেকে রান্নাবান্না করে, আর সামনে যে ইন্টেরিয়রটা থাকে বা সামনে যে জায়গায় আমরা বসে ডিনার করি বা যে না খাওয়া দাওয়া করি, তো এই জায়গায় আমরা CSS রেস্টুরেন্টের প্ল্যান প্রোগ্রামিংয়ের জন্য যেটা ওইটা হচ্ছে
স্ট্রাকচার তৈরির জন্য HTML, যে কোন জায়গায় কোন টেবিলটা থাকবে, কোন টেবিলে কয়টা চেয়ার থাকবে, এটা হচ্ছে HTML করে ডিসাইড করার পরে CSS দিয়ে আমরা কি করি, এইগুলাতে ক্লোদিং করি, এরপর কালার করি, প্রত্যেকটাতে লাইটিং কীরকম হবে এগুলো চেক করি। এরপরে ব্যাক এন্ডে তো রান্নাবান্না হইতেছে, এখন এই রান্নাবান্নাগুলো সামনে সার্ভ করার জন্য যে ওয়েটারটা থাকে বা যে বয়রা থাকে, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে জাভাস্ক্রিপ্ট এই কাজটা করে, যে ফ্রন্ট এন্ড থেকে স্যার ফ্রন্ট এন্ড থেকে কোনো রিকোয়েস্ট যখন আমরা ব্যাক এন্ডের জন্য পাস করি সেটা, অথবা যখন কোনো নর্মাল ফাংশন যেটা ব্যাক এন্ডের দরকার নেই, যেমন এই জায়গায় বললাম যে দুইটা ফাইল, আমার শুধু দুইটা ফাইল একটা বাটনের জন্য চেঞ্জ করতে হবে বাটনের ক্লিকে, অর্থাৎ আপনি তো ডিজাইন দুইটা আলাদা আলাদা করবেন, কারণ লাইট মোডের জন্য একটা ডিজাইন হবে, ডার্ক মোডের জন্য আরেকটা CSS পেজ হবে। তো করার পরে যে এই দুইটার যে একটা বাটনের মাধ্যমে আপনি সিঙ্ক করবেন, যে এই বাটনটা ক্লিক করলে চেঞ্জ হয়ে এটাতে আসবে, এইটা করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। ভাইয়া কিছু বলবেন? আপনাদের হলো ক্লাসটা হলো সোমবার মঙ্গলবারে করা হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল তো এই হচ্ছে মোটামুটি আমরা দেখলাম যে আমাদের চেঞ্জেসগুলা বা যে এইগুলো আমরা করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা। তো এখন যদি দেখি আমরা ইউজার থেকে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনপুট নিই, যেমন আমরা ইউজার থেকে বললাম না যে পারমিশন নেই, যে কোনো পারমিশনের জন্য যে মাইক পারমিশন দিব কিনা বা ক্যামেরা পারমিশন দিব কিনা, এগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এরপর ফাংশন করি বা এইগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করি। এখন আমরা যদি মাইকের পারমিশনটা না দেই তাহলে যে এটা কল করতে দিবে না, এই ডিসাইডটা করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যে যদি আমার জাভাস্ক্রিপ্ট ওই মাইকের জন্য পারমিশন না পায় তাহলে আমার জাভাস্ক্রিপ্ট এই কল বা আপনার মেসেঞ্জার থেকে যে কলের যে ফিচার্সটা, এই ফিচার্সের সেগমেন্টটা বন্ধ করে দিবে, অর্থাৎ আপনি কল দিতে পারবেন না বা ভিডিও কল দিতে পারবেন না ক্যামেরার জন্য যদি পারমিশন না পায়। তো এইটা ডিসাইড করে জাভাস্ক্রিপ্ট, এটার জন্য আমরা ব্যাক এন্ডে যাই না বা ব্যাক এন্ডে এটা ডিসাইড করার জন্য আসে না, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট থেকে ফ্রন্ট এন্ডে ডিজাইন করি। সকল ওয়েবসাইটে আপনি এরপর ব্রাউজার কুকিজ আছে, আপনার ব্রাউজার কুকিজের জন্য যে ব্রাউজার আপনি হিস্টোরিগুলো নিতেছেন বা পাসওয়ার্ড যে সেভ করে রাখেন আপনারা, এটা জাভাস্ক্রিপ্ট ডিসাইড করে যে আপনার পাসওয়ার্ডটাকে জাভাস্ক্রিপ্ট সেভ করে রাখবে কিনা বা সেভ করা আছে কিনা, পরবর্তীতে আপনি লগ ইনে আসলে যে আপনারা সাজেশন দেখায় ফর্মে, লগ ইন ফর্মে, এটা জাভাস্ক্রিপ্ট শো করে। জাভাস্ক্রিপ্ট এটা আগে ডিসাইড মনে রাখে, এরপর ওটা জাভাস্ক্রিপ্ট পরবর্তীতে ডিসাইড করে। এরপরে আরও আছে, আমি বলি যে জাভাস্ক্রিপ্ট এরপর আপনি যখন কাস্টমাইজ করেন ওয়েবসাইটকে, আরও যখন আপনি ওয়েবসাইটের মধ্যে অনেক অ্যানিমেশন অ্যাড করেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তো অ্যানিমেশন জাভাস্ক্রিপ্টের হচ্ছে হলো বড় স্ট্রং পয়েন্ট একটা। আপনার কার্সারের সাথে যখন ব্যাক এন্ডের কাজ করেন, এরপর কিছু কিছু থাকে যে আপনার একটা মানে কার্ডের বাটন আছে, যে বাটনগুলো দুই পাশে থাকে, যে ক্লিক করলে যে কার্ডটা হোভার হওয়ার পরে যে পরবর্তী কার্ডটা আসবে, ওটা জাভাস্ক্রিপ্ট ডিসাইড করে যে এই কার্ডটার পরে এই কার্ডটা আসবে বা এই কার্ডটার এই বাটনটাতে ক্লিক করলে কার্ডগুলো স্লাইড হয়ে এই পাশে যাবে। এরপর ব্যাক এন্ডের অনেক ওয়েবসাইটে থাকে যে ব্যাক এন্ডের একটু পর পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়, যেমন একটা ট্রাভেল ওয়েবসাইটে যদি যান, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেল ওয়েবসাইটে এইসব করে, এই টাইপের অ্যানিমেশনগুলো থাকে যে বিভিন্ন প্লিজ স্লাইডার অ্যাড করা, হ্যাঁ এই জায়গায় এটা বলে স্লাইডার, তো এটার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে। তো ওই ভ্যালুগুলো এখন আমরা আসি না, ওইগুলোর জন্য আমরা লুপ ব্যবহার করি। তো ওই লুপ ব্যবহার করার জন্য আগে আমার এই অপারেটর ডাটা টাইপগুলো বুঝতে হবে। তো আমি আগে বেসিকগুলো বুঝে তারপর আপনাদের ওই পর্যন্ত নিতেছি, কারণ এই জায়গায় সবাই মোটামুটি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছে, তো এই কারণে একেবারে পুরো প্রথম বেসিক থেকে আর কি আমরা শুরু করছি, যাতে কারো কোনো প্রবলেম না হয়। তো ওই টাইপের যে কাজগুলো, ওইগুলো আমরা আরও দুইটা ক্লাস করার পরে যখন দেখব, তখন আমরা ওই প্রোগ্রাম ইগুলো পাবো যে কীভাবে আমরা একটা ইউজ করতে পারি বা ফাংশন অ্যাড করতে পারি। তো এখন আমরা দেখতেছি যে ইউজার থেকে কিভাবে আমরা একটা ডাটা ইনপুট নিই। তো ইউজার input.html enter।
তো HTML জাভাস্ক্রিপ্ট করতে হবে। আগে আপনার CSS HTML ডিজাইন করার পরে আইডিগুলো নিয়ে তারপরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে আসতে হবে, কারণ আইডি ছাড়া আপনি আলাদা আলাদাভাবে ডিফাইন করতে পারবেন না, প্রত্যেকটাকে কল করতে পারবেন না। তো জাভাস্ক্রিপ্ট মেইনলি HTML এর সাথে ইন্টারাকশন করে আইডির মাধ্যমে। হ্যাঁ, আইডি দিয়ে লিখবেন, কিন্তু আপনার যখন CSS এর কাজ করতে হবে ক্লাস তো লাগবে। তো CSS এ HTML এ ক্লাসও লাগবে, আইডিও লাগবে। সবগুলোতে বলতে যেগুলোতে আপনি জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেইগুলোতে হচ্ছে আপনার আইডি দিতে হবে। যেমন আপনার বাটন, প্রত্যেকটা বাটনে আপনার আইডি লাগবে, কারণ আপনি বাটনে কোনো একটা কিছু চেঞ্জ করতে চাইতেছেন ক্লিক করার মাধ্যমে। তো তার মানে আপনার অন ক্লিক মেথড প্রত্যেকটা বাটনে ব্যবহার করতে হবে বাটনগুলোর জন্য, কারণ প্রত্যেকটা বাটনে আপনি দিতেছেন যাতে ক্লিক করলে কোনো না কোনো একটা জায়গায় চেঞ্জ হইতেছে। হ্যাঁ, অন্য লিঙ্ক যায়, কিন্তু ওইটা আপনি কিন্তু সার্ভারে কিন্তু নিতে পারবেন না। এটা কিন্তু কোনো প্রফেশনাল ওয়ে না যে আপনি একটা বাটন কাজ করাইতেছেন বা একটা কাজ করাইতেছেন। তো প্রফেশনাল ওয়ে ওটা আমরা দেখছি যে প্রথম প্র্যাকটিস করতেছিলাম, যার কারণে আমরা ওইটা ওইভাবে দেখছি। কিন্তু অরিজিনাল ওয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখবো তখন আমরা অন ক্লিক মেথড ব্যবহার করতেছি, করার মাধ্যমে আপনি বলতেছেন যে অন ক্লিকের মাধ্যমে। আর অন ক্লিকে কিন্তু কোনো লিঙ্ক অ্যাড করা যায় না, আপনি এই জায়গায় অ্যাড করতেছেন স্ট্রিং। তো যার কারণে আপনি কিন্তু এ ট্যাগের ওই হ্যাশ ব্যবহার করা, হ্যাশের জায়গায় href এ আপনার লিঙ্ক ইউজ করতেই হবে। আপনি কিন্তু এ ট্যাগের মানে অন ক্লিকে স্ট্রিং অ্যাড করতে পারবেন। তো এটার জন্য আপনার কম্পেয়ার করতে হবে দুইটা জিনিস, যে আপনি যদি দেখেন যে আমি একটা চেঞ্জ করতে চাইলে আমার কোড লিখতে হইতেছে জাভাস্ক্রিপ্টে 5 লাইন, কিন্তু আমি যদি CSS এ এটা লিখি তাহলে আমার 2 লাইনে হয়ে যেতেছে, বা HTML এ লিখলে আমার CSS লেখার দরকার হইতেছে না। তখন আপনি সহজে ওইটা ওইভাবে করবেন। যেমন আপনার যদি নর্মাল লিঙ্ক, আমি লিঙ্কের কথা বলতেছি, লিঙ্ক স্ট্রিং দুইটা কিন্তু আলাদা জিনিস। তো আপনি যদি লিঙ্ক অ্যাড করেন তার মানে আপনার এই জায়গায় করতে হবে যে জাভাস্ক্রিপ্টে যদি যান তাহলে আপনার অন ক্লিক মেথড কল করতে হবে। মেথড কল করার পরে আপনার বলতে হবে যে এটা একটা লিঙ্ক ডিফাইন কইরা তারপর আপনার এটা অন ক্লিকে পাস করতে হবে। তো এই জায়গায় আপনার 3-4 লাইন কোড মোটামুটি লিখতে হবে। তো আপনি যদি এটা সরাসরি HTML এ লিখেন তাহলে আপনি সরাসরি একবারে পাস করে দিতে পারতেছেন, তার মানে আপনার জন্য এই জায়গায় কোড শর্ট হয়ে গেছে। তাহলে আপনি ওটা ওইভাবে করবেন। আবার যখন স্ট্রিং পাস করতে যাবেন বা কোনো একটা স্ট্রিং চেঞ্জ করতে যাবেন বা ইমেজ চেঞ্জ করতে যাবেন, যে আপনি যখন একটা গিফ বলে না, GIF যেটাই বলে আর কি, ওই অ্যানিমেটেড ছবি যেগুলো আর কি, তো অ্যানিমেটেড ছবি অ্যাড করবেন আপনার এসে, যে যখন আপনার এই দুইটা মিলবে আপনি একটা কনগ্রাচুলেশন অ্যানিমেশন দেখাবেন, তখন কিন্তু আর আপনি ওইটারে ওইভাবে href এ বা দিয়ে অ্যাড করতে পারবেন না। তার জন্য আপনার কিন্তু সেই জাভাস্ক্রিপ্টে আসতে হবে। আপনি যদি ওইটা href অ্যাড করতে যান তখন আপনার ভিডিও আনতে হবে, একটা ভিডিও এনে ভিডিওটা আবার রিসাইজ করা লাগবে, ওইটা ফ্লোট করার জন্য একটা করা জাভাস্ক্রিপ্ট কোড লেখা লাগবে। তো ওই জায়গায় আপনার মোটামুটি 5-6 থেকে 10 লাইন কোড লেখা লাগবে। তো এটা যদি আপনি জাভাস্ক্রিপ্টে লেখেন সরাসরি তাহলে 3 লাইন কোডে হয়ে যেতেছে। তার মানে আপনি চেঞ্জ করবেন তখন জাভাস্ক্রিপ্টে। তো আপনার এইটা ডিসাইড করতে হবে যে আপনি কোনটা দিয়ে কোড করলে সহজে বা অল্প লাইন কোডে আপনার কোডটা কমপ্লিট হয়, যেটাতে আপনার সহজে হয়ে যাবে সেটা আপনি ইউজ করবেন। তো নর্মালি আমরা তো জাভাস্ক্রিপ্ট দেখলাম, কিভাবে যোগ বিয়োগ করি সেটাও দেখলাম। এখন আমরা নর্মাল যে আমরা বেশিরভাগ ওয়েবসাইটই ইউজারের সাথে ইন্টারেক্ট হয়, অর্থাৎ ইউজার থেকে ডাটা ইনপুট নিই। তো আমরা ইউজার থেকে কিভাবে ডাটা ইনপুট নিই সেটা যদি একটু দেখি, এর জন্য আমরা ডাটা ইনপুট নিব, কিন্তু ওটার একটা স্টোর করার জন্য আমাদের কন্টেনার লাগবে। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম a = prompt। এই প্রম্পট মেথডের মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিই। তো প্রম্পট, তো এই জায়গায় যদি আমি সরাসরি প্রম্পট দিই তাহলে এটা আমার কোনো মেসেজ শো করবে না। তো মেসেজ শো করানোর জন্য আমার একটা স্ট্রিং পাস করতে হবে। বললাম যে রাইট your name। তো এটা লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার।
তো এই জায়গায় আমার একটা অ্যালার্ট মেসেজের মধ্যে আসছে যে রাইট ইউর নেম। আমি যদি এই জায়গায় এটা বলি না, কারণ প্রম্পট অ্যালার্টের মাধ্যমে ইনপুট নেই। এই যে আমরা প্রম্পট ইউজ করছি, যে তো প্রম্পট হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করি, আর এইটা সিস্টেমটা এটা হচ্ছে প্রিবিল্ট মেথড। তো আমরা পরবর্তীতে এরকম মেথড নিজেরা বানাবো, কিন্তু এটা হচ্ছে বর্তমানে প্রিবিল্ট মেথড বা ডিফল্ট মেথড। তো ডিফল্ট, হ্যাঁ, আপনি যদি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন যে এই জায়গায় বলেন যে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট না, বলেন যে আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে যে জায়গায় আপনি স্টোরি পোস্ট করেন, বিভিন্ন বড় বড় গল্প বা উপন্যাসের যে ইগুলা অরিজিনাল অনলাইন ভার্সন যেগুলো, ওই ভার্সনগুলো ইউজ করতেছেন, আপনি কপি করে প্রিন্ট করতেছেন বা পেস্ট করতেছেন। আপনি ওই জায়গায় অথর থেকে পারমিশন নিয়ে নিলেন বা না নিলেন, আপনি জাস্ট বলতেছেন যে হ্যাঁ আমি, আপনি যে থেকে ফিনান্সিয়াল কোনো নিতেছেন না, জাস্ট আপনি গল্পগুলো যারা বই কিনা পড়তে পারতেছেন না তাদেরকে আপনি অনলাইনে পড়ার সুযোগ করে দিতেছেন। এভাবে আপনি, যেমন সচলায়তন আছে একটা, আমি মাঝে মধ্যে ওইটার থেকে গল্প পড়ি, তো আপনি ওই জায়গায় দিলেন, দেওয়ার পরে আপনি বললেন যে আমার যদি এই ওয়েবসাইটে থেকে গল্প পড়তে হয়, আপনার ফার্স্টে এই জায়গায় আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে, যে এই ইউটিউব চ্যানেলে আপনার আগে সাবস্ক্রাইব করতে হবে, দেন আপনি আমার এই স্টোরে এই জায়গা থেকে গল্প পড়তে পারবেন। তো আপনি যখন এটা দিলেন, তখন যারা আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকবে তাদের আগে আপনার সেই জায়গায় একটা অ্যালার্ট মেসেজ দিবে যে এই ইউটিউব চ্যানেল আপনার নিতে হবে। এই জায়গায় আপনি ইয়েস অর নো একটা অপশন রাখতে পারলেন, অথবা সরাসরি প্রোগ্রাম আপনি ডিফল্ট চেঞ্জ করে কাস্টম মেথড করলেন যে আপনার এই জায়গা থেকে সরাসরি সাবস্ক্রাইবের জন্য ইউটিউবের লিঙ্কে নিয়ে যাবে, আপনি একটা লিঙ্ক অ্যাড করে দিলেন চ্যানেলে, যে ওই জায়গা থেকে যদি সাবস্ক্রাইব করে তাহলে আপনার এই জায়গায় এটা লোড হবে। তো আপনি এই জায়গায় ক্যান্সেল আর হচ্ছে হলো গো টু ওয়েবসাইট একটা বাটন রাখলেন, ওকের কোনো বাটন রাখলেন না, তাহলে আপনারটা তখন ওইভাবে কাজ করবে। তো ওইটা যখন আমরা কাস্টম মেথড বানাবো তখন হচ্ছে আমরা ওইভাবে বানাইতে পারবো। যেহেতু এটা প্রিবিল্ট মেথড, এটাতে আমার একটা নিতেছে যে আমরা একটা মেসেজ দেখাইতে পারতেছি, মেসেজ দেখানোর পর মেসেজ থেকে ইউজার আমাদেরকে একটা রেসপন্স দিতেছে, আমি ওকে দেওয়ার পরে এই মেসেজ নাফিসটা লিখছি, সেটা এসে আমার এই যে ভ্যারিয়েবল স্টোর হয়েছে এই যে এর মধ্যে। এখন আমি যদি এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিই ডকুমেন্ট, হ্যাঁ না না আমি ওটা লিখছিলাম, হ্যাঁ দেখে দিচ্ছি ডকুমেন্ট ডট write রাইট। এখন আমি এটারে রেজাল্টটা দেখব, তো এটারে বললাম যে হ্যাঁ এই জায়গায় আমার ভ্যারিয়েবলের যে ডাটাটা আমরা এই প্রম্পটের মাধ্যমে ইউজার থেকে নিছি, মানে ইউজার যে রেসপন্সটা আমার দিছে ওই রেসপন্সটা আমার স্টোর হয়েছে এই এর মধ্যে। তাহলে আমি এই এরে যদি প্রিন্ট করাই তাহলে আমার এটা আমি দেখতে পারবো। তো আমি এই জায়গায় দিলাম নাফিস আর AFI রাফি, তো এটার ওকে দিলাম। আচ্ছা এটা ভুল হয়েছে, আচ্ছা আবার দিই AFI রাফি, এই যে মানে প্রিন্ট হয়েছে, মানে আমি যেই রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা প্রিন্ট হয়েছে। তো এটা আমি সেমভাবে করতে পারি, মানে আগের বার যেরকম আমরা করছিলাম যে হোয়াটস ইওর নেম, তো ওই রকমভাবে চাইলে আমরা প্রিন্ট করাতে পারি। যে বললাম এইখানে একটা H2 নিলাম, H2 হোয়াটস ইওর নেম, তো অ্যান্সার নিব আমরা পিতে, পি আইডি। তো আমরা এখন এই জায়গায় ইনপুট তো নিলাম ইউজার থেকে, এখন এটারে হচ্ছে আমরা হ্যাঁ তোমার কাছেও তো আসছে, কারণ তোমার ওয়েবসাইটে আসছে, মানে তুমি এটারে চাইলেই তো তুমি এই ভ্যারিয়েবলটারে তোমার কাছে তোমার এই ভ্যারিয়েবল কল করে তুমি যে কোনো ডাটা এটার থেকে বের করতে পারো। আমি দেখাই দিয়েছি ওটা পরবর্তীতে। var.a ওকে প্রম্পট পাইলাম, তো পাওয়ার পরে এখন এটারে আমার প্রিন্ট করে দিতে হবে পিতে। আচ্ছা এটা এইভাবে প্রিন্ট হবে না, এটার জন্য আর একটু ভেজাল করতে হবে, তো আমরা ওইদিকে না যাই। তো নর্মালি এটা হচ্ছে প্রিন্ট করলাম ডকুমেন্ট
না ওটা তোমার কাছেও তো তোমার ভ্যারিয়েবলে মানে আছে মানে তুমি ওইটা নিয়ে যে কোনো কাজ করতে পারো। এখন তুমি যদি জাভাস্ক্রিপ্টে বলো যে আমার এই ভ্যারিয়েবলে যে ডাটাটা আছে এটা আমি ডকুমেন্টে প্রিন্ট না করে এটারে পুশ করতেছি আমার পুশ ম্যানেজার, এটা যদি দাও তাহলে তোমার এটা তুমি একটা ডাটা দিলা, ডাটাবেজে দিলা, তখন তুমি একটা এক্সেল ফাইলের মধ্যে বা অ্যাক্সেস মাইক্রোসফট অ্যাক্সেসের মধ্যে ডাটাবেজের যেইটা ওটার মধ্যে তুমি দেখতে পারবা তোমার এই ডাটাটা যেটা স্টোর হয়েছে। বুঝতে পারছো? তা এই জায়গায় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি ইনপুট নেওয়ার পরে এইটা যতক্ষণ ভ্যারিয়েবলের মধ্যে আছে তার মানে ডাটা তোমার কাছে আছে, তার মানে তুমি ডাটার ওনার হচ্ছ তুমি। তো এখন এই ডাটা নিয়ে কী করবা, তুমি ডিলিট করবা, সেভ করবা, না এটা তুমি আপলোড করবা, এটা তোমার কাছে। তাহলে বুঝতে পারতেছো একজন যারা ব্যাকএন্ড কাজ করে তাদের কাছে কত পরিমাণ ডাটা থাকে। ধরো তুমি নেটফ্লিক্স থেকে তোমার এটিএম কার্ড ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে তুমি হচ্ছে সাবস্ক্রিপশন কিনছো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার মানে তোমার ওই যে ডাটাটা আছে তোমার নেটফ্লিক্স তোমার ওই ডাটাটা পুরোপুরি নেটফ্লিক্সের সার্ভারে সেভ করা আছে। যদি ব্যাকএন্ডে নেটফ্লিক্সের সার্ভার কোনো সময় হ্যাক হয়ে যায় বা কেউ যদি মনে করে যে নেটফ্লিক্সের সার্ভারের ব্যাকএন্ড ডেভেলপার যদি ওদের সাথে করে যে ওদের ডাটা করে নেয়, চুরি করে নেয়, হার্ড ডিস্কটা চুরি হয়ে গেলে তোমার ওই জায়গা থেকে ক্রেডিট কার্ডের পুরো চুরি হয়ে যাবে। তো এটা হচ্ছে আর কি যে যেটা বললাম যে ভ্যারিয়েবলের মধ্যে যতক্ষণ পর্যন্ত ডাটা আছে তার মানে ডাটা হচ্ছে তোমার হাতে, ডেভেলপারের হাতে বা ডিজাইনারের, যে জাভাস্ক্রিপ্ট ডিজাইনার বা ডেভেলপার তার হাতে। তো এটা নিলাম আমরা। তো এখন এটা দিয়ে আমরা ইউজার ইনপুট তো নিলাম, প্রিন্টও করাইলাম। তো এটা দিয়ে আমরা একটা ক্যালকুলেটর বানাই। তো ক্যালকুলেটর বানাই তো নিলাম a ইকুয়াল টু pro prompt বললাম, মেসেজ দিলাম enterAVALUE for a। তো এটার আমরা আগে একটু চেক করি যে ডকুমেন্ট ডট write। তো এটা কি টাইপ ডাটা আমাদের দিতেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য রাখি যে আমরা যখন ইউজার থেকে প্রম্পট দিয়ে কোনো ডাটা ইনপুট নিব, প্রম্পট মেথড দিয়ে, এটা আমার স্ট্রিং ডাটা দিবে। অর্থাৎ আমি এই দুইটারে 5 যোগ করে যেমন আমরা 10 বানাই, তো এই জায়গায় আমরা এটারে যোগ করে 10 বানাইতে পারবো না, কারণ স্ট্রিং কোনো সময় যোগ হয় না। স্ট্রিং হয় কনক্যাটেনেশন, অর্থাৎ নাফিস আর তাজিন যোগ করলে নাফিস তাজিন হবে। কিন্তু তুমি 5 সেমভাবে স্ট্রিংয়ে যদি 5 আর 10 দাও তাহলে 15 হবে না, এই জায়গায় প্রথমে 5 আসবে তারপর 10 আসবে। এটা আমরা দেখি আগে। টাইপ অফ a plus equal to plus beer একটু কমপ্লেক্স, কিন্তু আবার যদি দেখো ভিডিওটা তাহলে মনে থাকবে, তাইলেই বোঝা যাবে। বেশি অতটা কঠিন না, কারণ এর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর টাফ। তো যদি এই জায়গার থেকে এই সিনট্যাক্সগুলো টার্মসগুলো যদি জানা যায় তাহলে পরবর্তীতে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সহজে শিফট করতে পারবে। যেমন তুমি যদি ফ্রন্ট এন্ড শেখার পরে কোনো জায়গাতে অ্যাপ্লাই করার পরে এরপর তুমি আস্তে আস্তে ব্যাক এন্ড শেখা শুরু করলা, তখন তোমার পাইথন শেখা লাগবে, পাইথনের সাথে সাথে জ্যাঙ্গো শেখা লাগবে। তো তখন তুমি এই যে সিনট্যাক্স, ভ্যারিয়েবল, তারপর সিনট্যাক্স, তারপর কন্ডিশন, স্টেটমেন্ট, এইসব টার্মসগুলোর সাথে তুমি জাভাস্ক্রিপ্ট থেকে সহজে পরিচিত হয়ে গেছো। তারপর স্ট্রিং, এই সব জিনিসগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম জিনিস, শুধুমাত্র কি চেঞ্জ আসে। যেমন আমি এই জায়গায় ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করতেছি, পাইথনে সরাসরি প্রিন্ট অফ দিয়ে প্রিন্ট করতেছে। জাভাস্ক্রিপ্টে প্রিন্ট অফের আগে আরও 2 লাইন কী যেন লেখা লাগে আমার মনে নেই।
তো আরও 3 লাইন কোড লিখে এরপর প্রিন্ট করা লাগে, কিন্তু প্রিন্ট করার অবজেক্টিভটা কিন্তু সেম, কি যে আমরা যেই সিনট্যাক্সটা করতেছি ওটা রেজাল্টটা কি আসছে ওইটা দেখা। তো তুমি যদি জাভাস্ক্রিপ্ট থেকে শিখে যাও যে সিনট্যাক্সটা মানে প্রিন্ট করলে কি হয়, তাহলে তোমার আর পাইথনে যে ওটা শেখা লাগতেছে না, তোমার জাস্ট শেখা লাগতেছে যে প্রিন্ট কিভাবে করে, তাহলে তোমার জন্য অনেকটা ইজি না, অনেকটা টাইম তোমার সেভ হইতেছে। তো এই কারণে যে জাভাস্ক্রিপ্টের যেহেতু সিনট্যাক্সগুলো ইজি টু নো বা লার্ন, বোঝা সহজ, তারপর মানে স্ক্রিপ্টগুলোতে মানে তুমি দেখলেই বুঝতে পারবা যে কোনটা দিয়ে কি করতেছি, তো তার জন্য এইটারে ভালো করে শিখা বা এটার থেকে টার্মসগুলোর সাথে ভালোভাবে পরিচিত হয়ে যাও, তাহলে পরবর্তীতে তোমার জন্য অনেক ইজি হবে। ডকুমেন্ট ডট রাইট এ তো দিলাম, সেম কাজটা আমরা আরেকটার জন্য করব, যেহেতু দুইটা নিয়ে আমাদের কাজ। এই জায়গা থেকে একটু এটা নিলাম বি ফন্ট, এন্টার ভ্যালু ফর বি, বি বি বি। তো এখন আমি ওয়েবসাইটটা রিলোড দিই, এটা তো এটাই, হ্যাঁ ইন্টারের ভ্যালু ফরে আমি দিলাম 10, ওকে, ইন্টারের ভ্যালু ফর বি এটা দিলাম 25। তো এই যে দেখি আমরা দুইটাই স্ট্রিং, যেটা আমি বললাম যে এই দুইটারে যদি আমি এখন যোগ করি, অর্থাৎ আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেটা নিলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমি যদি সি কে প্রিন্ট করাই, জি স্পেসটা দিলে তোমার বোঝা সহজ, কিন্তু এটা কোনো ইফেক্ট ফেলবে না কোডের উপরে। তো এই জায়গায় আমরা বি থাকবে না, এই জায়গায় থাকবে এ এন এস টাইপ অফ বি, না এই জায়গায় থাকবে সি। এই তোমার ইফেক্ট ফেলবে তোমার স্ট্রিং এর মধ্যে বা ডাবল কোটের মধ্যে যে স্পেসগুলো দিবা এইগুলা হচ্ছে প্রিন্ট হবে, কিন্তু এর আগে তুমি যদি আরো 10 লাইন স্পেসও দাও এইটা কোনো কাজে দিবে না। তো আমরা এটা হ্যাঁ হ্যাঁ এইটা থাকবে, এরপরে কোলনের পরে যে স্পেস এটাও থাকবে, কিন্তু এই সি এর পরে যে আমি এতগুলো স্পেস দিচ্ছি এগুলা কোনটাই কাউন্ট হবে না। তো আমরা এটারে ক্যান্সেল, তো লোড, তো আমরা দিলাম 25, ওকে 35। এই যে আমরা এই জায়গায় অ্যান্সার দেখতেছি যে 25 35, কারণ দুইটা স্ট্রিং কোনো সময় যোগ হয় না, কারণ নর্মালি স্ট্রিং থাকে হচ্ছে ABCD EFG যেগুলা, ওইগুলা তো আমরা যোগ করতে পারি না। তো এখন তাহলে কি করতে হবে, এখন আসে আমার ডাটা কনভার্সনের বিষয়, তার মানে আমার এই স্ট্রিং টাইপ ডাটাটাকে কনভার্ট করতে হবে নাম্বার টাইপ ডাটাতে। তাহলে এর জন্য আমার হচ্ছে একটা মেথড আছে নাম্বার, তাহলে আমি এ দিলাম, এখন একটা বড় হাতের এ নিলাম যেটাতে আমি নাম্বার টাইপ ডাটা, সরি এ ইজ ইকুয়াল টু এ নিউ নাম্বার। তো এই নাম্বারের মধ্যে আমি এখন কারে নাম্বারে কনভার্ট করব, এ রে, মানে নাম্বার টাইপ ডাটাতে কনভার্ট করব এ রে, তাহলে এ পাস করে দিলাম ছোট হাতের এ। তো এখন আবার আমরা এই যে এটারে চালাবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডকুমেন্ট ডট রাইট বড় হাতের এ, জায়গায় বড় হাতের এ। ঠিক সেম ভাবে আমার এটা বি এর জন্য করব, আমরা ভি var b is equal to new। নাম্বার হচ্ছে আমাদের ডিফল্ট মেথড, যেটা দিয়ে আমরা যে কোনো ডাটা টাইপে নাম্বার টাইপ ডাটায় কনভার্ট করি। যে কোনো বলতে আমরা স্ট্রিংই বোঝাই, কারণ স্ট্রিং ছাড়া অন্য কোনো নাম্বার টাইপ আমাদের ওইভাবে কনভার্ট করার দরকার হয় না। তো স্ট্রিং টাইপ ডাটারে আমরা নাম্বারে কনভার্ট করতে আমরা এই ডিফল্ট মেথড হিসেবে কনভার্টার হিসেবে নাম্বার যে মেথডটা এটা ব্যবহার করি। তো এরপর বি
break, control V, B। তো এখন যদি আমরা আবার এটারে চেক করি, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, সি না, সি তো আমরা সি এখন সি হচ্ছে আমরা যেইটা এই দুইটা যোগ করে যে রেজাল্টটা পাইতেছি ওইটা, সি তো কোনো ইনপুট নিতেছে না, ইনপুট সি হচ্ছে এই দুইটার যে রেজাল্ট এটা রিস্টোর করতেছে। হ্যাঁ, ক্যাপিটাল দিলে তুমি এই জায়গায় যদি সি ক্যাপিটাল দাও তাহলে তোমার এই জায়গায় জাস্ট অ্যান্সারের সি ক্যাপিটাল দিতে হবে। না না না, হ্যাঁ না, কারণ হ্যাঁ লাগবে, ঠিক আছে। এ আর বি চেঞ্জ হবে এ, কারণ এখন আমার ডাটা হচ্ছে যে বড় হাতের এ আর বড় হাতের বি এর মধ্যে। তো এখন এটা লোড দিলাম, ভ্যালু ফর এ দিলাম 25, তারপর দিলাম 35। এই যে প্রথম যেটা ছিল এটা স্ট্রিং, এই যে এই জায়গা থেকে যে ইনপুটটা পাইছে এটা ছিল স্ট্রিং, তারপরে আমি এটাকে কনভার্ট করছি ডাটা বড় হাতের এতে, তখন এটা হয়েছে নাম্বার। তো ঠিক এই জায়গায় 35 যে সেম, আমি এখন এই জায়গায় এইটার এইভাবে দিই যে এখন আমরা এই জায়গায় অ্যান্সার প্রিন্ট করছি। তো আচ্ছা যাই হোক, দেখছিল তো যাই হোক, ওই জায়গায় আমাদের ছিল অ্যান্সার। তো আমি চাইতেছি যে এটারে প্রিন্ট করব এই এ প্লাস বি, অর্থাৎ আমরা যে নাম্বারটা ইনপুট দিতেছি এই নাম্বারটা দুইটা রাইখা শো করে তারপর আমরা যোগ করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের প্রথমে পাস করতে হবে বড় হাতের এ, তারপরে প্লাস, প্লাস দেওয়ার পর মাঝখানে আমরা যেটা করতেছি অর্থাৎ দুইটারে যোগ করতেছি তার মানে স্পেস প্লাস স্পেস, তারপরে প্লাস দিতেছি কার সাথে, যোগ করতেছি কার সাথে, বি এর সাথে, তাহলে বি, তারপর আবার প্লাস, এরপরে ডাবল কোট, এরপরে দিতে হবে ইকুয়াল, স্পেস স্পেস প্লাস। তো এখন রেজাল্ট হচ্ছে সি, তো আমরা এখন সি রে দেখতে পারবো। তো এটা লাগে না, তারপরে এখন এটা লোড দিই। তো ভ্যালু ফর এ দিলাম 85, দিলাম 35, এই যে নাম্বার স্ট্রিং, তারপর কনভার্ট করে নাম্বার, এরপর আবার স্ট্রিং নাম্বার করে কনভার্ট করে নাম্বার। তো 85 35 ইজ ইকুয়াল টু 120। তো এইভাবে প্লাস মাইনাস গুণ ভাগ সবগুলো আমরা করতে পারি চাইলে। তো এটা হচ্ছে আমাদের বেসিক টাইপ একটা ক্যালকুলেটর প্রোগ্রাম। তো এই জায়গায় একটা জিনিস যদি দেখি যে আমার যতবার আমি যদি এখন এ বির জায়গায় আরও যদি প্রোগ্রাম থাকে সেগুলো যদি আমি যোগ করতে চাই তাহলে কি করতে হবে আমার, তাহলে প্রত্যেকবার আমার এই যে সি এর জন্য যেরকম এ বি এর জন্য লিখছি এমন যদি প্রত্যেকবার ইনপুট নিই প্রত্যেকটার জন্য লেখা লাগবে না। তো তখনই আমাদের আসে হচ্ছে এটারে বলে কি টপ টু, তখনই আসে আমাদের মেথড, আর আরেকটার নাম যেন কি ছিল, মনে পড়তেছে না, ওইটার সিনট্যাক্স মনে আছে, নামটা মনে নেই। তো ওইটা হচ্ছে যে আমরা একটা এটা প্র্যাকটিস করবেন। এগুলা আপনারা জাভাস্ক্রিপ্টের জন্য যে লাইব্রেরি আছে, মানে লাইব্রেরি বলতে যেই ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনে অনেকগুলা ক্লাস আপনাদের করা লাগবে, যার কারণে আমি চাইতেছি যে তাড়াতাড়ি করে করাতে, কারণ ক্লাস তো বেশি পাবো না, আমি ক্লাস পাবো হচ্ছে 25টা সর্বোচ্চ। তো এর মধ্যে আপনাদের অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে কয়টা, 10টা ক্লাস শেষ হয়ে গেছে, আজকেরটা নিয়ে মনে হয় 11টা না 10টা, 10 নাম্বার, তাহলে 10টা ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর আপনাদের রিঅ্যাক্ট আছে, বুটস্ট্র্যাপ, টেলউইন, যেটা শিখে যে কোনো একটা। তো এই কারণে আর কি আমি চাইতেছিলাম জাভাস্ক্রিপ্ট 3টা ক্লাসের মধ্যে আর কি করতে, কভার করতে। সেটাই তো, এই জন্যই তো বেসিকগুলো চাইতেছি যে তাড়াতাড়ি কমপ্লিট করতে। আচ্ছা সমস্যা নাই, প্রেশার হয়ে গেলে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, তাহলে নেক্সট ক্লাস